গত শতাব্দীর 70 দশকে ইউনিভার্সিটি, কলেজ স্ট্রিট এবং কফি হাউসে চত্বরে সাংবাদিকতার সুবাদে আমার প্রিয় 3 কবি শক্তি, সুনীল, তুষারকে খুব কাছ থেকে দেখেছি আমি। এর মধ্যে তুষার বয়সে সবচেয়ে ছোট হলেও এই 3 জনের মধ্যে সবচেয়ে আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তুষারকে বাঙালি ভুলেও গেছেন। বাঙালির এটাই স্বভাব। এই তুষার রায়ের একটা কবিতা আমি এখানে পড়ব। কবিতা লেখা হয়েছিল ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন, জরুরি অবস্থা জারির সময়ের কবিতা। ওই জরুরি অবস্থা পূর্তির 50 বছর বয়স হবে আর কদিনের মধ্যেই, যেটা ভারতের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই একটা কালো দিন। আমাদের দিল্লির দাদা চান এই দিনটাকে গণতন্ত্র নিধন দিবস হিসেবে উদযাপন করতে, যেটা নিয়ে মোদি দিদির মতবিরোধ। কবি যখন কবিতাটা লিখেছিলেন তখন সঞ্জয় গান্ধী জীবিত ছিলেন। যখন ফ্যামিলি প্ল্যানিং অভিযান হয়েছিল তুঙ্গে, যে সময় রাজনীতি নিয়ে যারা চর্চা করতেন, এ সময়ে রাজনীতি নিয়ে যারা চর্চা করেন বা করতেন এবিপি আনন্দের, বিশ্বনাথবাবুর মতো, তারাও বলেছিলেন সঞ্জয় গান্ধী হবেন প্রধানমন্ত্রী ইন্দিরাজির পরে পরেই। কিন্তু সেটা সম্ভব হলো না, ঈশ্বরের আর একটা সম্ভাবনা তত্ত্বের প্রভাবে। কবিতাটা এখানে পড়ছি, আপনারা বুঝে নেবেন কবি এই কবিতায় কি বলতে চেয়েছেন। লাল ত্রিকোণ নিয়ে, জীবন মৃত্যু নিয়ে, ফ্যামিলি প্ল্যানিংয়ের নামে ভ্রূণ হত্যাকে মান্যতা দিয়ে, এসব অত্যাচারের কথা আমাদের পশ্চিমবঙ্গের দিদিমণিও জানতেন। এখন বলছেন উনি নাকি ছোট ছিলেন, মনে পড়ছে না। ভেবে দেখুন, যে মানুষটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সামনে, আমার চোখের সামনে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের ওপর উঠে নিচে ছিলেন কংগ্রেসের হয়ে, তিনি জানতেন না, মনে করতে পারছেন না। যোগমায়া দেবী কলেজের ছাত্রী ছিলেন তিনি, ছাত্র পরিষদের সমর্থক ছিলেন তিনি, লড়াই করেছেন এসএফআই ডিএসও এর সঙ্গে ছাত্র পরিষদেরই হয়ে। তুষার রায়ের এই কবিতার মধ্যে বলা হয়েছে আজকের দিনের মধ্যেই সেই সব কবি সাহিত্যিকদের কথা, রাজনীতিবিদদের কথা, যারা শাসকের পাশে থেকে এই ব্যবস্থাকে সমর্থন করেছিলেন। একথা অবশ্যই সঠিক। সেই সময় গৌরকিশোর ঘোষের মতো অনেক হুইসল ব্লোয়ারও ছিলেন, যারা মনে প্রাণে ছিলেন দক্ষিণপন্থী। কিন্তু শাসক তখন ক্ষমতার মদে মত্ত, কর্ণপাত করেনি তাদের সুপরামর্শ, তাদের সমালোচনা। ফলে যা হবার তাই হয়েছিল। শ্রীমতী গান্ধী ক্ষমতাচ্যুত হয়েছিলেন গণতান্ত্রিক উপায়ে। কংগ্রেসের গোবলায় ক্ষমতা হারানোর অনেকটাই অপ্রত্যাশিত ছিল সেই সময়, তবুও ক্ষমতা হারিয়েছিলেন তিনি। এবার তুষার রায়ের লেখা কবিতাটা পড়ি একটুখানি, কিন্তু জীবন ভরা ভালোবাসা দিয়ে নিয়ে একটুখানি বাঁচা, ব্যাস তারপর উড়ে যাও শূন্য করে খাঁচা, কিংবা মুহূর্তে ফুটে উঠে পরক্ষণে ঝরে যাওয়া ফের। না হলে রাস্তা জুড়ে হোর্ডিংয়ের বিজ্ঞাপন, কি অশ্লীল টাকা দিয়ে নির্বীর্যকরণ, কিংবা লাল ত্রিকোণের ওই অশিক্ষিত বিনামূল্যে একটি প্যাকেট। জীবনের প্রতিটি পর্যায়ে এই শর্তাবলী, যা নাকি রাজনীতি পাঁকের থেকেও পঙ্কিল করে তুলবে। 20 দফা 30 দফা প্রস্তাবের সঙ্গে রফা করে উনি বসিয়ে যাবেন ওর উত্তরাধিকারী। সাহিত্য বা শিল্পের প্রতি স্তরে যথাযথ সেরকমই আপন জামাই, ভাই, বেরাদরকে প্রতিষ্ঠিত করে তারপর
ওই কবি, নাট্যকার, ঔপন্যাসিক ঠিক যথাযথ মুদ্রায় তেলে ঝোলে অবসর নেবেন? ওহ, তার থেকে ধ্বংস হোক, মৃত্যু হোক কবিতার, অথবা রচিত হোক মৃত্যুর কবিতা। বিগত শতাব্দীর 70 দশকে গোবলয়ে কংগ্রেস বিরোধী ওয়েভের মাত্রা এত তীব্র হয়েছিল কেন? কারণ একটাই, সঞ্জয় গান্ধীর এলোপাথারি লাল ত্রিকোণের প্রয়োগ, যার জন্য তিনি নিজে আদৌ দায়ী ছিলেন না। এসবের জন্য দায়ী ছিলেন গ্রামে গঞ্জে কংগ্রেসের ফ্যামিলি প্ল্যানিংয়ের এজেন্টরা, এক কথা ফোড়েরা। কমিশন বা অর্থের লোভে এরা অশিক্ষিত অবিবাহিত পুরুষদের এক র্যান্ডাম ভেসেক্টমি অপারেশন করে দিয়েছিল। মেয়েদের করে দিয়েছিল বিভিন্ন অবাঞ্ছিত অপারেশন লাল ত্রিকোণের নামে। এই সবেরই কারণ একটাই ছিল, কিন্তু অশিক্ষা। এই খেটে খাওয়া গরিব অশিক্ষিত মানুষগুলোকে বোকা বানিয়ে কিছু ধূর্ত স্বাস্থ্যকর্মী বললে ভুল হবে, দালাল, কংগ্রেসেরই দালাল, এসব অমানবিক কাজকর্মে ফ্যামিলি প্ল্যানিংয়ের নামে কমিশনের পয়সা লুটে নিয়েছিল সরকারের কাছে। এসব জানাজানি হতেই সেই সময় উত্তর ভারত জুড়ে রব উঠেছিল, ইন্দিরা হাটাও, লিঙ্গ বাঁচাও। অতএব হীরক রাজার দেশের সেই বিখ্যাত ডায়ালগ, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, এই মন্ত্র জপে চলেছে আজকেরও এই শাসককুল। তাই স্বাধীনতার পরে সর্বশিক্ষা অভিযান আন্তরিক ছিল না এই ভারতে। কংগ্রেসও চায়নি, লাল ব্রিগেডেরও একশো অংশ চায়নি এই বঙ্গে, মোদিজিও চাননি, দিদিও চাননি এই বঙ্গে নিরক্ষরতা দূরীকরণে যত বেশি সম্ভব এগিয়ে যেতে। শিক্ষা, বিশেষ করে বুনিয়াদী শিক্ষা, তাতে যদি বাঙালিরা এগিয়ে যায়, শাসককুল তা চায়নি। যা কেরল চেয়েছিল তা বাংলা চায়নি। বাঙালিও সন্তুষ্ট থেকেছে ডোল রাজনীতিতে। দিদি তো আজকে সরকারি স্কুলে ছুটির বন্যা বইয়ে দিয়েছেন। পড়াশোনাটা পুরোপুরি শিখে উঠেছে। ছুটি ছুটি কোনো কারণে ছুটি। আর পার্থদাও বলে দিয়েছেন, সব গরিব ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়ে দিয়ে গান গাইতে, দিদির কণ্ঠ অনুসরণ করে এই বঙ্গের গর্ব শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী সেই সব গান গাইতে। আর গান শুনতে। ভাবুন কি অবস্থা পশ্চিমবঙ্গে।